এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলছে। জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনের বা সংস্কার যদি বলি, বিষয়টি নিয়ে সংসদের সরকারি ও বিরোধী দলীয় যারা সদস্য রয়েছেন তাদের মধ্যে একটি টানাপোড়েন তৈরি হয়েছে। এর মধ্যে সর্বদলীয় বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে সরকারি দল। অন্যদিকে গণভোটের রায় কার্যকরের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে 11 দল। এখন প্রশ্ন জাগে, এই যে বিশৃঙ্খলা আর অনৈক্য, এটি কি কেবল রাজনীতি নাকি সংবিধানের কাঠামোগত কোনো দুর্বলতা রয়েছে? দর্শক, সংবিধানের সংশোধন বা সংস্কার যাই বলে না, এই ইস্যুকে সরকারি ও বিরোধী দলের মধ্যে যে অনৈক্য চলছে সেটিকে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে কিনা, সেজন্যই সমাধানটি আসলে কোন পথে বিষয়ে আমরা নির্ধারণ করেছি জুলাই সনদ সমাধান কোন পথে। আমার সঙ্গে দুজন সম্মানিত অতিথি আছেন, একটু পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মুনির, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মুনির, আপনার কাছে শুরুতেই আসতে চাই। আমি যে শিরোনামটি দিয়ে শুরু করেছিলাম যে সংসদে পাশ হচ্ছে না গণভোট অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের জারি করা 20টি অধ্যাদেশ, আজকে রিপোর্ট দেওয়া হয়েছে। আপনি এই বিষয়টি নিয়ে কি বলবেন, আপনার অভিমত বা বিশ্লেষণ কি? আমি একটু অবাকই হয়েছি। আমরা এক্সপেক্ট করি নাই যে সরকার এরকম করবে। কেন করছে এটি হয়তো গভীর গবেষণার ব্যাপার, কিন্তু সরকারের যে কমিটমেন্ট, বিএনপির যে 31 দফা আর এই অধ্যাদেশগুলোর যে সাবজেক্ট ম্যাটার, এগুলোর সঙ্গে বিরোধ ছিল না। আমি ওই অর্থে কোনো বিরোধ দেখি না, কারণ বিএনপি তো একটা ভিকটিম পার্টি। লাস্ট 17 ইয়ার্সে অনেক ভিকটিমের শিকার হয়েছেন, একেবারে চেয়ারপারসন থেকে শুরু করে আজকের প্রধানমন্ত্রী একইভাবে ভিকটিমের শিকার হয়েছেন। আর এই অধ্যাদেশগুলোর মধ্যে 133টার মধ্যে যে 20টির ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগুলো মেজর। 1 নম্বর হলো গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, 2 নম্বরে আপনি দেখবেন মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ কমিশন অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নিয়োগের ক্ষেত্রে, মহাপরিচালকের নিয়োগের ক্ষেত্রে একটি সংশোধনী অধ্যাদেশ, তারপরে ফাইন্যান্সিয়াল রেজলিউশন অধ্যাদেশ, একই সাথে আছে তথ্য অধিকার আইনের সংশোধনী অধ্যাদেশ। এগুলো কেন বাদ দিচ্ছেন? বিএনপি তো একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, তৈয়ার কিংবা পরিচালনার ক্ষেত্রে কমিটেড। যদি কমিটেড হয় তাহলে গুম অধ্যাদেশ বাদ যাবে কেন? কেন করতে হবে বাদ? যদি কোনো দ্বিমত থাকে কোনো বিষয়ে, এটা সংশোধন করবে, ওই অংশটুকু সংশোধন করে বিল উত্থাপন করবে। বাদ দেওয়ার মিনিং তো ভিন্ন। মানবাধিকার কমিশন অধ্যাদেশ খুবই ইউনিকলি ফিচার্ড। এইবার যে অধ্যাদেশটা তৈরি করা হয়েছে, আমাদের হাইকোর্ট একটা রায় দিয়েছিল যে তখনকার দিনে মানবাধিকার কমিশন হলো টুথলেস টাইগার, এটা দাঁত নাই, বাঘ ঠিকই, কেউ কামড় দেয় না। কিন্তু এইবারকার মানবাধিকার কমিশনের ইউনিক কতগুলো ফিচার দেওয়া হয়েছিল। নিয়োগের ক্ষেত্রে কমিশনারদের ইন্ডিপেন্ডেন্স, হায়ার এবং ফায়ার করা যাবে না, কমিশনারদেরকে যদি চাকরি থেকে বিদায় করতে হয় তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে যেভাবে বিদায় করতে হয় একই তরিকা অবলম্বন করতে হবে। সো মোটো তারা তদন্ত করতে পারবে গুমের বিষয়, এই ক্ষেত্রে প্রয়োজনীয় কোনো ব্যক্তিকে যদি অ্যারেস্ট করতে হয় অ্যারেস্টও করতে পারবে। আমি একটু সারপ্রাইজ হয়েছি, গুম অধ্যাদেশের পাশে যে কমেন্টটা লিখেছে আইন মন্ত্রণালয়ের পাশ থেকে, সেখানে বলেছেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবেদনশীল ব্যক্তিবর্গ এই অপরাধের সঙ্গে জড়িত থাকেন বলে অভিযোগ আছে, সেজন্য বাদ দিতে হবে। এই জন্য তো বাদ দেওয়ার কথা নয়, বরং এটাকে তো আরও ট্রান্সপারেন্ট করার কথা ছিল। ওকে, কোন একটা পার্টিকুলার ডেফিনেশন নিয়ে যদি দ্বিমত থাকে, ডেফিনেশনটা আমরা কারেকশন করে দেই। এখন তো ব্যাড মেসেজ যাচ্ছে। সেকেন্ড ইম্পর্টেন্ট দেখেন, পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা। বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 116-এ, অরিজিনাল 116 ছিল যে সুপ্রিম কোর্টের বিচারকদের বদলি, পদোন্নতি, শৃঙ্খলা, ছুটি এগুলো ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপর। কিন্তু 4র্থ সংশোধনীর মাধ্যমে প্রথম সুপ্রিম কোর্টের উপর ন্যস্তকে পরিবর্তন করে করা হলো রাষ্ট্রপতির উপর। 5ম সংশোধনীতে গিয়ে বলা হলো
রাষ্ট্রপতির ওপর, কিন্তু উইথ দি কনসালটেশন অফ সুপ্রিম কোর্ট। 15th অ্যামেন্ডমেন্টে গিয়ে এই বিধানটাকে ঠিক রাখা হলো। আমরা একটা রিট পিটিশন করলাম আর্টিকেল 116কে চ্যালেঞ্জ করে, 10 জন সুপ্রিম কোর্টের আইনজীবী, আমি ছিলাম তাদের প্লিডার, এবং সেখানে আমাদের সুপ্রিম কোর্ট 116 আর্টিকেলটাকে অসাংবিধানিক ঘোষণা করে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে এই ফরম্যাটে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ডাইরেকশন দিলেন। সাথে বললেন তাদের যে শৃঙ্খলা বিধি এটা অসাংবিধানিক, আর বললেন 6 মাসের ভিতরে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় তৈরির ডাইরেকশন দিলেন। এই কমপ্লায়েন্স অনুযায়ী এই অর্ডিন্যান্সটা জারি হলো। অর্ডিন্যান্সটা পুরাটা অপারেটিভ হয় নাই, এখনো ওই অর্থে কার্যক্রম শুরু হয় নাই। কিন্তু এই অর্ডিন্যান্সটাকে এখন এসে ওনারা প্রস্তাব করছেন যে সেকশন 7-এ সরকার উপযুক্ত মনে করিলে কথা অ্যাড হবে। আমরা প্রতিবাদ করলাম, কথা বললাম, ল মিনিস্টারের সঙ্গে কথা বললাম, হাউ ওয়াই ইজ দিস? যেখানে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে মনে আর্টিকেল 116, এটি হাইকোর্টের রায় হয়ে গেছে, আপনারা কোনো আপিল ফাইল করেন নাই, আপিল ফাইল না করে মেনে নিয়ে বিচার বিভাগীয় সচিবালয় অধ্যাদেশ জারি করেছেন, এখন কেন আবার বলছেন যে এটাকে সরকার উপযুক্ত মনে করিলে? সরকার উপযুক্ত মানে তো হলো আইন মন্ত্রণালয়, রুলস অফ বিজনেস অনুযায়ী অধস্তন বিচারকদের নিয়ন্ত্রণ ক্ষমতা, বদলি, ছুটি, শৃঙ্খলা এবং পদোন্নতি। তো এটা তো সঠিক হলো না। একই সাথে আমি খুব অবাক হয়েছি আরেকটা কাজে, খুবই অবাক। How my heart is bleeding. Every moment my heart is bleeding because I was the witness of some of the ordinances. আরেকটি কাজ করেছে দেখেন, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ। এখানে বলা হলো দুর্নীতি দমনের মহাপরিচালক যিনি অ্যাপয়েন্টেড হবেন, অ্যাপয়েন্ট করার জন্য একটা সার্চ কমিটি হবে আপিলের ডিভিশনের একজন বিচারকের নেতৃত্বে। সেইভাবে একজন মহাপরিচালক কে হবেন এটা নির্ধারণ করা হবে। সরকার হায়ারও করতে পারবে না, সরকার ফায়ারও করতে পারবে না। এই অধ্যাদেশটা বাদ করে দিচ্ছেন, তো কি করে হবে? দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক কিভাবে নিয়োগ দিতে চান তারা? অল্টারনেটিভও কিছু দিচ্ছেন না। ইন্টারেস্টিং, হাইকোর্ট ডিভিশনে 26 জন বিচারক নিয়োগ হয়েছে এই অধ্যাদেশ অনুযায়ী কমিশনের মাধ্যমে। কমিশনের যদি কোনো ধরনের কোনো আপত্তি থেকে থাকে, কমিশনের মেম্বারকে রিকনস্টিটিউট করতে হয়। ওনারা একসময় দাবি জানিয়েছিলেন যে বার কাউন্সিলের চেয়ারম্যানকে এখানে রাখা হয় নাই বা অমুককে রাখা হয় নাই। এটা যদি অ্যামেন্ডমেন্ট আনতে হয় সেটা অ্যামেন্ডমেন্ট এনে সেটা ঠিক করে নেন, কিন্তু ইন ইটস এন্টায়ারিটি। আমি একটু অ্যাডভোকেট বাসুদ আহমেদ তালুকদার আপনার কাছ থেকে এর ব্যাখ্যাটি একটু জানতে চাবো। যে সংসদে পাশ হচ্ছে না গণভোট অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারে জারি করা 20টি অধ্যাদেশ, আজকে যে রিপোর্টটি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে 16টি অধ্যাদেশ বাতিল হচ্ছে এবং 4টি অধ্যাদেশ রহিতকরণ হেফাজতের জন্য বিল আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে এবং 98টি অধ্যাদেশ উত্থাপিত আকারেই পাশ করার সুপারিশ করেছে কমিটি। সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ কি? জি, আপনাকে ধন্যবাদ জনাব শিশির মনির। ইতিমধ্যে খুব ডিটেইল আলোচনা উনি করে ফেলেছেন। দেখুন, অধ্যাদেশ এটা যখন জারি করা হয় একটা আপৎকালীন সময়ের জন্য, যখন কোনো পার্লামেন্ট থাকে না, অর্থাৎ পার্লামেন্ট না থাকলে যেটা হয় কিছু কিছু তাৎক্ষণিক প্রয়োজনের জন্যই কিন্তু অর্ডিন্যান্স করা হয়ে থাকে। এই অর্ডিন্যান্স একটা স্বল্প আয়ু সম্পন্ন বিষয় এবং অর্ডিন্যান্সটা জারি করার সময় এটার মধ্যেই এটা সীমাবদ্ধতা থাকে, সেটা হলেই যে ইট শুড বি প্লেসড ইন দি পার্লামেন্ট ফর রেটিফিকেশন অর টু আর্টিকুলেশন। তার মানেটা কি? তাইলে কোনো অর্ডিন্যান্স দেওয়া, ইট ডাজ নট মিন দ্যাট উইড বি কনভার্টেড ইন্টু ল ইন ডিউ কোর্স। সুতরাং কোনো অর্ডিন্যান্স যদি সংসদে উপস্থাপন করা না হয় আইন হিসাবে বা আইনের রূপ দেওয়ার জন্য, এখানে আশ্চর্য হওয়ার কিছুই নাই। এখানে আশ্চর্য হওয়ার কিছুই নাই। কেন নাই? যেমন আমার বন্ধু বললেন যে তার রক্তক্ষরণ হচ্ছে, আমি জানি না ওটা উনি কেন বলতেছেন এই কথাটা। যে সমস্ত বিষয়গুলো এখন পার্লামেন্টে উপস্থাপন করা হচ্ছে না, এর প্রত্যেকটা পিছনে জাস্টিফিকেশন আছে এবং এই জাস্টিফিকেশনটা কতটা গ্রহণযোগ্য সেটা আপনি দেখবেন যখন পার্লামেন্টে উপস্থাপন করেছে। আপনি আইনমন্ত্রীর বক্তব্য আপনি লক্ষ্য করেছেন, আমরা ইতিমধ্যে দেখেছি উনি জাস্টিফাই করার চেষ্টা করেছেন কেন এটা। এবং যেই বিষয়গুলো বলা হয়েছে, যেমন আলাদা সচিবালয়, আপনি মানবাধিকার, আমাদের দেশে মানবাধিকারের আইন আছে আলাদা, এখন এই আইনের জন্য সাপ্লিমেন্টারি করতে হবে এই মুহূর্তে বা এটার কোনো অ্যামেন্ডমেন্ট করতে হবে। দেখুন, আমাদের বিচার ব্যবস্থা স্বাধীন এখন,
আমাদের বিচার ব্যবস্থা কিন্তু স্বাধীন, কিন্তু আপনি একটা মজার জিনিস দেখেন, সেই স্বাধীন বিচার ব্যবস্থার আবার সংস্কার করবেন কেন আপনি? স্বাধীন বিচার ব্যবস্থার হঠাৎ দেয়ার ইন প্র্যাকটিস বিচার ব্যবস্থা নিজের মতো চলছে, সেই বিচার ব্যবস্থায় হঠাৎ করে সংস্কারের কি প্রয়োজন হলো আপনি বলেন? কি কারণটা কি? তার একটা জাস্টিফিকেশন থাকবে, যেমন আমার বন্ধু মনিরকে, শিশু মনিরকে বুঝতে হবে। তাহলে যদি ওই কারণটা থাকে বা যে কোনো একটা কারণ যেটা উনি বলছেন আনএক্সপ্লেইনড, অথবা হি উইল এক্সপ্লেইন ইট সাবসিকুয়েন্টলি, যদি ওই কারণটা থাকে তাহলে সংশোধন হওয়ার পর সেই একই কারণের জন্ম হবে না, এর গ্যারান্টি ক্লজটা কোথায় থাকবে আপনি বলুন? সুতরাং আমি মনে করি এটা ইট ইজ ভেরি রাইটলি দে আর অ্যাক্টিং আপন, যে অর্ডিন্যান্স সবগুলোকে আইনে রূপান্তর করতে হবে, এটা ঠিক না। কারণ পার্লামেন্ট অর্ডিন্যান্স যে আপৎকালীন সময় বা দুর্যোগকালীন সময় অথবা একটা অনুপস্থিতকালীন সময়ের জন্য যে অর্ডিন্যান্সটা দেওয়া হয়, সেইটা পার্লামেন্ট এতটাই স্বাধীন, তারা সেটাকে দেখেন যে এইটাকে আসলেই ওই মুহূর্তে আপৎকালীন সময় চালানোর জন্য যে অর্ডিন্যান্সটা জারি করা হয়েছিল, সেইটাকে এখন আর এটাকে আইন রূপান্তর করার আদৌ কোনো প্রয়োজন আছে কিনা। সুতরাং এইটাকে যদি আমরা মনে করি যে এটা কেন করেছে, আমরা বিচলিত হয়েছি, আমরা সারপ্রাইজড হচ্ছি, আমার মনে হচ্ছে এটা বোধহয় আমরাও অতি প্রতিক্রিয়া হচ্ছে কিনা আমাদের মধ্যে, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেই বিষয়টি আমরা আজকে নির্ধারণ করেছি অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনি, সেই বিষয়টিতে যদি আসি, আপনারা দুজন আপনাদের মতামত অবশ্যই তুলে ধরেছেন। আমি এই যে জুলাই সনদ সমাধান কোন পথে, সেই কথাটি যেমন বলছি, সরকার বলছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কোনো আইন বা অধ্যাদেশ নয়, এটি এখতিয়ার বহির্ভূত। অন্যদিকে বিরোধী দল বলছে গণভোটের মাধ্যমে এটি বৈধতা পেয়েছে। এই দুই অবস্থানের মধ্যে আইনি ভিত্তিটি আসলে কোনটার বেশি শক্তিশালী, একটু জানতে চাবো। একটা শুধু রেফার করে বলি, মাইলানের সিনিয়র ফ্রেন্ড বলেছেন যে সবগুলো আইনে রূপান্তরিত করতে হবে, এটা তো ঠিক না। কিন্তু 133টার ভিতরে 98টাকে তো আইনে রূপান্তর করতে হয়েছে, করেছেন তো, কেন? ওগুলো তো সংস্কার আছে। বিগত সরকারের আমলে সংস্কার কর্মকাণ্ডটাকে অ্যাডভান্স করার জন্য যে ধরনের ইনক্লুসিভ স্টেপ নেওয়া হয়েছে, বিএনপির মতো একটা প্রোগ্রেসিভ পলিটিক্যাল পার্টি সেই ইনক্লুসিভ রিফর্মগুলো থেকে সরে এসেছে। এটাই হলো আমাদের কনসার্ন। অধ্যাদেশগুলো যদি সংসদে না উত্থাপন করা হয়, সেগুলো নিয়ে যে পরবর্তীতে বিএনপি কাজ করবে না এমন তো কোনো কথা নেই, বা তারা যে নতুন করে আইন তৈরি যা করবে না। আছে তা আপনি রিপিল করে দিচ্ছেন, আর এক সময় করবেন এই প্রতিশ্রুতি দিচ্ছেন, কোনটা আমি বিশ্বাস করব? ছিল তো এটা, আছে তো এটা। এই অধ্যাদেশটাকে আপনি আইনে রূপান্তর করবেন, করলেন না। কি কারণ দেখে করলেন না? বললেন যে সংবেদনশীল লোকেরা এটার সঙ্গে জড়িত আছে। তো সংবেদনশীল লোকেরা পরবর্তী যখন করবেন জড়িত থাকবে না? গুমের সাথে জড়িত আছে, সোজা কথা, ডিজিএফআই, বাংলা কথা। অতীতের আয়নাঘর ডিজিএফআই সৃষ্টি। আপনি যখন পরবর্তীতে আইন করবেন তখন থাকবে না দেশে ডিজিএফআই। তা আপনি এখান থেকে সরে আসছেন কেন? আমাদের এটা কনসার্ন। আই এম ভেরি মাচ হার্ড এবং রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড টু সি a progressive government is doing such an unprogressive work which is hopeless, simply hopelessness. আর সেকেন্ড প্রশ্ন হলো, আপনি জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার আদেশ 2025, দেখুন একটা সেটেল ম্যাটারকে বিএনপি আনসেটেলড করছে, এটা ভুল রাজনীতি। আমার ইন্টারপ্রিটেশন, অন্যজনের ইন্টারপ্রিটেশন অন্যটা হতে পারে। আই হ্যাভ টু শো রেসপেক্ট টু আদার্স ইন্টারপ্রিটেশন, বাট মাই ইন্টারপ্রিটেশন ইজ দিস ইজ এ কমপ্লিট ডার্ক অ্যান্ড দ্য রং স্টেপ ইজ বিং টেকেন বাই দি গভর্নমেন্ট। সেটেল হয়েছিল, একটা ফ্যাসিজমের বিদায় হয়েছিল, রাষ্ট্র কাঠামোতে পরিবর্তন আসবে বলে আমরা এগ্রি করেছিলাম, ঐকমত্য কমিশনে আমরা চার্টার তৈরি করেছিলাম, চার্টারটা কীভাবে ইমপ্লিমেন্ট হবে এই জন্য একটা আদেশ জারি হয়েছিল, একটা গণভোটের আয়োজন করা হয়েছিল। গণভোটের প্রস্তাবদাতা কিন্তু বিএনপি, আপনি সারপ্রাইজ হবেন, দে ওয়্যার দি প্রপোজার। আমি তো সেই ঐকমত্য কমিশনে ছিলাম, ওয়ান অফ দি ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার অফ দি দেন কনসেনসাস কমিশন প্রপোজড কী করে গণভোটের মাধ্যমে এটাকে আমরা সলভ করতে পারি। এখন এসে আমরা তারা দুটো আর্গুমেন্ট করছেন। এক বলছেন যে অর্ডারই ঠিক না, এটা রাজহাঁসের ডিম্ব,
আর আরেকটা বলছেন যে এই গণভোট যে আয়োজন করা হয়েছে, সংবিধানে গণভোট নাই। তার মানে কি তখন যে আপনারা প্রপোজ করেছিলেন সংবিধানের বাইরে গিয়ে গণভোটের আয়োজন করার জন্য, ওটা কি ইন্টেনশনালি করেছিলেন যে লাস্টে গিয়ে ফয়েল করে দিবেন সব? এই প্রশ্ন তো আসতেই পারে। 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পরে যে গণভোটের আয়োজন হয়েছিল, সেই গণভোট 30 মের গণভোট, সেটা কি সংবিধানে ছিল? ছিল না। তখন যখন এই আর্গুমেন্ট করা হয়েছিল যে গণভোটের বিধান তো সংবিধানে নাই, তখন বিএনপির পক্ষ থেকে আর্গুমেন্ট করা হয়েছে গণভোট করা যাবে না এই মর্মে সংবিধানে কি কোনো নিষেধ আছে? তারাই আর্গুমেন্ট করেছেন, আমরা না, কিন্তু তারাই আর্গুমেন্ট করেছেন, করে বলছেন যেহেতু নিষেধ নাই, এটা পজিটিভ ওয়ার্ক, জনগণের কাছে আমরা জিজ্ঞাসা করব। ঐকমত্য কমিশনে তো আমরা কিছু রাজনৈতিক দলের প্রতিনিধি, বাংলাদেশের 18 কোটি মানুষ তো এখানে সুযোগ পাচ্ছে না মতামত দেওয়ার জন্য। সুতরাং লেট আস গো টু দি পিপল, হোয়াট দ্য পিপল সে। পিপল বললো, 70% পিপল হ্যাঁ বললো। এখন বলেন যে এই হয় নাই, পিপল বুঝে নাই, পিপল প্রশ্ন ভালো করে টের পায় নাই। আমাদের এই প্রশ্নটি নিয়ে আমিও প্রশ্ন রাখতে চাই যে 4টি যে প্রশ্ন রাখা হয়েছিল, আমরা যদি ক খ কথা যদি বলি, ক খতে তো এমন কিছু প্রশ্ন সেখানে দেওয়া হলো যেগুলোতে নোট অফ ডিসেন্ট বিএনপির ছিল। একটায় 4টা প্রশ্নের একটা মাত্র বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, সেটা কি জানেন? উচ্চ কক্ষ গঠন। বিএনপির 31 দফায় আছে যে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, কিন্তু সেখানে বলা নাই উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে। কিন্তু ঐকমত্য কমিশনে তারা আর্গু করেছেন যে উচ্চকক্ষ গঠিত হবে নিম্ন কক্ষের আসন সংখ্যার আনুপাতিক হারে। আর আমরা আর্গুমেন্ট করেছিলাম যে উচ্চকক্ষ গঠিত হবে ভোটারের আনুপাতিক হারে, যে যত পার্সেন্ট ভোট পাবে উচ্চকক্ষ সেই পার্সেন্টেজ অনুপাতে গঠিত। আচ্ছা, বিএনপি সহ 2-4টা রাজনৈতিক দল এটার বিরুদ্ধাচার করেছেন, বাকি সবাই বলেছেন যে উচ্চকক্ষ গঠিত হবে ভোটারের আনুপাতিক হারে। এই বিষয়টা গণভোটের সাবজেক্ট ম্যাটার করা হয়েছে। আচ্ছা, তো ভুল হলো কোথায় এটা? আচ্ছা, আমি যদি আপনার কাছে আসতে চাই যে বিএনপি সংস্কার চায় না, জুলাই সনদ মানে না, এমন বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার প্রতিটি অক্ষর বিএনপি ধারণ করে। তাহলে প্রশ্নটি বারবার কেন বিরোধী দল থেকে আসছে যে বিএনপি আসলে চাচ্ছে না? দেখুন, ওই আপনি যদি বাস্তবতা অপেক্ষা বেশি অগ্রসর হয়ে থাকেন, তাহলে যেমন আপনার পিছিয়ে ফেরাটা একটু কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। আমি দেখেন, মানে যে কোনো কারণে হোক জুলাই সনদ, দেখেন জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা, এটা আমি একটা পেয়েছি, যেটা এখন এখানে দেখেন আমাদের মজার জিনিসটা কি, আমি এখানে আপনাকে খুব একটা লাইন পড়ে শুনাই আমি, তাইলে আপনি বুঝবেন। জি, এটার এই যে সংস্কার যেগুলো কথা আমার বন্ধু বললেন, এবং সংসদে আপনি দেখবেন বিরোধী দল একদম গলা ফাটাই ফেলছে, প্রতিদিন ইতিমধ্যে ওয়াকআউটও করেছে 2 দফায়। আপনি দেখেন সংস্কার শব্দে দেখেন ব্যাপারটা একদম এক লাইনে, সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। তাহলে কনসেনসাস কমিশনে যখন পলিটিক্যাল পার্টি কিছু কিছু ডিসেন্ট দেওয়া সত্ত্বেও ঐক্যমত্য পোষণ করে চলে আসলেন, তখন তারা ওয়াদাবদ্ধ হলেন যে আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। এই বাস্তবায়নের জন্য আপনি দেখেন সংশোধন সাপেক্ষে, সংবিধান সংশোধন সাপেক্ষে, তার মানে কি? আজকে দেখেন ওনাদের কথা শুনলে কি মনে হয়? সংসদে বিরোধী দল বলতেছে, তারা বলতে চাচ্ছে আগে সংস্কার করেন। ওনাদের কিন্তু এমনও দাবি ছিল ইলেকশনের আগে কোনো নির্বাচনই হবে না দেশে, আগে সংস্কার করেন। তখন কিন্তু আমরা বলেছি দেখেন সংস্কার করতে হলে একটা সংসদ লাগবে। আপনি যদি সংবিধান সংস্কার করেন বা অ্যামেন্ডমেন্ট, যেটা কি বলেন না কেন আপনি, ইফ দেয়ার উড বি নো পার্লামেন্ট দেয়ার ক্যান বি নো অ্যামেন্ডমেন্ট। তাইলে আজকে আপনার সংসদ হয়েছে, সংবিধানের যে প্রস্তাবনা আপনি দেখেন এখানে যে কয়টা বিষয়ে ঐক্যমত হয়েছে, কে দ্বিমত পোষণ করেছে, সব কিন্তু এখানে আছে। তাহলে এই জিনিসগুলোকে যদি আপনি সংবিধানের ওই পার্টিকুলার, এখানে 6টা জিনিসের কথা বলা হয়েছে সংবিধান সহ, আর বাকি কি কি বলা হয়েছে, যেমন পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন, আপনার বিচার ব্যবস্থা, এগুলো সংস্কার করার কথা বলা আছে। তাহলে এগুলো সব আমরা কি কোথাও কেউ বলেছি? এই জুলাই সনদ যে প্রস্তাবনা, যেটা বাস্তবায়ন ওনারা বলছে, আজকে বিএনপি বলছে যে আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ প্রতিপালন, আমরা এটাকে ধারণ করি। আমরা বলার পরে ওনারা বলতেছে বিএনপি এটা থেকে সরে গেছে 2/3 মেজরিটি পেয়ে। তাইলে আপনি বলেন
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি এ যাবৎকালে যে পদক্ষেপ এবং যে ধারাবাহিকতায় অগ্রসর হচ্ছে, তাতে ওনাদের কি করে মনে হলেন? এনাদের সমস্যাটা হলো কোনখানটায়? এনারা জুলাই সনদের প্রস্তাবনা, যা সংবিধান সংশোধন সাপেক্ষে একদিন আইনের রূপ নিবে, সংবিধানে সন্নিবেশিত হবে, আর্টিকুলেটেড হবে, ওনারা সেটা কি, অর্থাৎ যেটা এখন পর্যন্ত আইন হয়নি, ওনারা সেইটাকে আইনের এখন আপনি বলেন সংবিধান আপনি উপেক্ষা করবেন কিভাবে? আমি আমার বন্ধুদের মনে, অবশ্য শিশির মনি বলে না, কিন্তু তার দলের আরও উদীয়মান অনেক নেতা আছে যারা কথা বললে ভয় লাগে শুনতে। তাদের অনেকেই বলতেছে আপনারা সংসদে নির্বাচন অবৈধ। 2029 সন পর্যন্ত শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী, সংসদ এখনও বহাল আছে, রাষ্ট্রপতি দ্বিচারিতা করেছেন, তিনি ওথ ভঙ্গ করেছেন। কিভাবে বলে, কেন বলে? রাষ্ট্রপতি কেন সংসদ ভেঙে দিলেন? রাষ্ট্রপতি মানব জমিনের কোন সাংবাদিকের সঙ্গে কথা বলায় যেটা তার অজান্তে সেটাকে পত্রিকায় প্রকাশ করলেন, ওনারা বলছে সেখানে উনি বলেছেন ওনার কাছে পদত্যাগ পদ। আমার বক্তব্য হোয়েন দি পার্লামেন্ট ইজ ডিজলভ, এরপরে একটা নির্বাচন ছাড়া আর আমাদের হাতে কিছু ছিল? তাহলে যেই নির্বাচনে জামাত অংশগ্রহণ করলেন, জামাত 123 অনুসারে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার পরে সেই জামাত 148-এ ওথ বললেন। 72-এ মহামান্য রাষ্ট্রপতি সংসদ অধিবেশন ডাকলেন, সেখানে ওনারা গেলেন। সেখানে গিয়া মহামান্য রাষ্ট্রপতি যখন তার ডাকা সংসদ অধিবেশনে যোগ দিয়ে আপনি কি বলতেছেন, যখন 74-এ উনি গিয়া তার বক্তব্য রাখবেন, সেখানে বলছে উনি অবৈধ রাষ্ট্রপতি। আপনি একটা জিনিস বিষয়টা লক্ষ্য করুন। তাইলে বিষয়টা হলো কোনখানটায়? এই বিষয় নিয়ে আরেকটু আলোচনা করব। আমাদের দর্শক আছেন একটু ফোনে, আমরা একটু ফোনে। আমি কিন্তু আমার কথা কনক্লুড করি না। জি কনক্লুড করেন। আমি কি কনক্লুড করব? জি প্লিজ করেন। তাহলে আপনি বিষয় দেখেন, আমার মূল কথাটা হলো কোনটা? দেশে একটি মাত্র সুপ্রিম ল, এন্ড দ্যাট ইজ দি কনস্টিটিউশন অফ দি রিপাবলিক। যতক্ষণ পর্যন্ত দেখেন এই দেশের সংবিধান বহুবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সংবিধান ভবিষ্যতে অ্যামেন্ডমেন্ট হবে না এমন কোনো কারণ নাই। ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্ত বা জুলাই সনদ যেটা বাস্তবায়ন করেন, সকল রাজনৈতিক দল একই সঙ্গে একটা ঐক্যমত্যে পৌঁছে চলে আসছেন, তারা কনসেন্ট দিয়ে আসছেন। সেই ঐক্যমত্য কমিশনের কনসেন্ট দিয়ে আসার পর তারা রাজনৈতিক দলরাই তো ঐক্যবদ্ধ হয়ে গেলেন। এই রেফারেন্ডাম মানে কি দরকার ছিল আপনি বলেন? উনি আমার বন্ধু বলেছে যে রেফারেন্ডাম নাই দিল। দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া রেফারেন্ডাম আর এবারের নির্বাচনের সঙ্গে একসঙ্গে রেফারেন্ডাম এক জিনিস না। যেই বিষয়গুলো রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছলেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, সেখানে রেফারেন্ডাম দেওয়ার আপনার কি প্রয়োজন ছিল? আপনার আমাদের দেশের নজিরটা কি, ইতিহাসটা কি? হোসেন মোহাম্মদ এরশাদ যখন স্বৈরাচার ছিলেন, তার আন্দোলনের কাছে পদত্যাগ করলেন, তিনি আমাদের দেশের একজন চিফ জাস্টিসকে আমরা কি করলাম? এই রাজনীতিবিদরা ঐক্যমত্য পোষণ করে বা কনসেনসাসের বেসিসে তাকে আমরা সরকারের প্রধান করলাম। আবার আর একটা অ্যামেন্ডমেন্ট করি তাকে আমরা আবার তার পদে ফেরত দিলাম। তাইলে এদেশের নজির আছে, আমাদের সুপ্রিম কোর্ট সেইটাকে সম্মতি দিয়েছে, বলেছে যে হ্যাঁ ইট ইজ রাইট। তাইলে আমাদের প্রেসিডেন্স আছে যে আমাদের দেশে ঐক্যমতে। আমি অনেকেই লক্ষ্য করেছি এই বিষয়ে নিশ্চয়ই আরো আলোচনা করব। না আমি ওইটা যেটা বলছি ফোনে একটু আচ্ছা, এটা পরে আমার কাছে একটু আসেন, আমি অবশ্যই শেষ করে দিচ্ছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি রাখুন। ঢাকা থেকে। রক্তাক্ত গণ অভ্যুত্থান সফল হওয়ার পর 6 আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয়। মাননীয় রাষ্ট্রপতি কার পরামর্শে সংসদ ভেঙে দিয়েছেন? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন ছাত্র রাজনৈতিক দলের নেতা এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের পরামর্শক্রমে। এটা কি সাংবিধানিক? আচ্ছা, যাই হোক, আমি মূল প্রশ্নে আসছি। 8ই আগস্টে তত্ত্বাবধায়ক নির্দলীয় সরকার ক্ষমতা নেন। এখন নির্বাচনের নিয়ম হচ্ছে জাতীয় নির্বাচনের যে সংসদ ভেঙে দেওয়ার 90 দিন পরে নির্বাচন হওয়া বাধ্যতামূলক, সাংবিধানিক। এই নির্বাচনটি হয়েছে 554 দিন পরে। এটা কেন হলো? এই জন্য কি কোনো রাষ্ট্রপতির অধ্যাদেশ আছে? উচ্চ আদালতের কোনো নির্দেশনা আছে? এটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে এই নির্বাচনটা সাংবিধানিক না, এবং কেন হলো এই ঘটনাগুলো? জি, আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন রাখবার জন্য। আরেকজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী
পার্লামেন্টে বলেছেন যে যারা 2টা পদে শপথ নিয়েছে, অর্থাৎ সংসদ সদস্য এবং জাতীয় জুলাই সনদ এবং সংস্কার কমিশনে যারা 2টা পদে শপথ নিয়েছে, তাদের একটা পদ শূন্য হয়ে গেছে। তো বিরোধী দলীয় সদস্যরা তো 2টা পদে শপথ নিয়েছে, তাহলে তাদের পদ কি শূন্য হয়ে গেছে কিনা, এটাই প্রশ্ন দুজন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, দুঃখিত আপনাকে তখন থামিয়ে দিয়েছিলাম। আপনার নিশ্চয়ই কনক্লুশনটা টানবেন সেই প্রশ্নের, এবং একই সাথে যে প্রশ্ন রেখেছে আমাদের দর্শকরা তারও উত্তরটা কিছুটা দেখুন, চাবো আপনার কাছে। আমাদের দেশে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টারি সিস্টেমের নিয়মটা হলো একটা গভর্নমেন্ট তার টেনিউর শেষ করার পরে ইনিশিয়ালি যেমন ছিল, ওয়েস্টমিনিস্টার ফর্মের নিয়মটা হলো যে যেই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে পরবর্তী নির্বাচন পর্যন্ত ওই সরকার আনঅফিসিয়ালি একটা গভর্নমেন্ট হিসেবে চালিয়ে যাবে, আনুষ্ঠানিক সরকার হিসাবে। কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে পার্টিজান গভর্নমেন্টের প্রতি যখন অনাস্থা আসলো, নতুন একটা আইন হলো, অর্থাৎ কেয়ারটেকার আইন হলো আর্টিকেল 58C-তে, তখন থেকে কি হলো যে নো, ইলেক্টেড গভর্নমেন্ট আফটার টেনিউর দি গভর্নমেন্ট উইল অটোমেটিক্যালি সিস ইট টু দি কেয়ারটেকার অ্যান্ড দে উইল কাম ফর 90 days only আচ্ছা, to conduct an election, and thereafter the government will again cede it to the elected government. কিন্তু এইটা নিয়ে যখন বিভ্রান্তি হয়ে গেল, একটি সরকার 16-17 বছর স্বৈরাচারী কায়দায় রাষ্ট্র দখল করলেন, তারা এসে করলেন কি সেই আইনটাকে বাতিল করে দিলেন, এবং সেই ক্ষেত্রে তারা আদালতকে ব্যবহার করলেন। যাই হোক, সেটা রায় হলো একরকম, কার্যক্রম হলো একরকম, রায়ে যা বলা হলো, 1.5 বছর পর রায় দিয়ে গিয়ে সেটাকে আবার ভিন্ন জিনিস করলো। কিন্তু বিষয়টা হলো কোনখানটায়, তো এইরকম 2-3টা ঘটনা আছে। 1990 সনে জনাব শাহাবুদ্দিন যখন আসলেন, উনি এসে ওনার আসার কিন্তু কোনো সুযোগ ছিল না, কিন্তু ওই রাজনৈতিক দলের ঐক্যমতের কারণে কিন্তু উনি আসলেন, নির্বাচন দিয়ে উনি চলে গেলেন। আপনি 2007-এ দেখেন, যখন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের আইন আসিল, কিন্তু তখনও তারপরেও কিন্তু সেই আইনকে বাইপাস করে একটা কেয়ারটেকার আসলেন। সেই কেয়ারটেকারও কিন্তু 2 বছর পরে নির্বাচন দিলেন, এবং আপনি পরবর্তী সময় দেখবেন সেইটার কিন্তু আইন বৈধতা দেওয়া হয়েছে। অর্থাৎ, এবং আমাদের দেশের উচ্চ আদালতও বলছে যে না, এটা যুক্তিসঙ্গত, বা সরকারকেও বলেছে এই সরকারও আইনসম্মত। তাহলে সেই ক্ষেত্রে ওই যে 90 ডেজের মধ্যে ইলেকশনের যে বাধ্যবাধকতা ছিল, সেই ইলেকশনের বাধ্যবাধকতা ওই 58C যখন চলে গেল, তখন ওই বাধ্যবাধকতা তার সঙ্গে চলে গেল। একটা আপনি আরেকটা প্রশ্ন করেছে, আরেকজনে আরেকটা প্রশ্ন করেছে যে সংসদ ভেঙে দিলেন কিভাবে। দেখুন, মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হয়েছে যে সংসদ ভেঙে দেওয়া, অর্থাৎ দেয়ার ওয়াজ নো প্রাইম মিনিস্টার, অ্যান্ড এক্সপ্রেশনটা ছিল প্রাইম মিনিস্টারের, দ্য পার্লামেন্ট শুড বি ডিজলভ, এবং পার্লামেন্ট এইটা নিয়ে একটা বিভ্রান্তি কেন ছড়াচ্ছে জানেন? মহামান্য রাষ্ট্রপতিকে একজন সাংবাদিক, ওই যে কথাটা একটু আগে বললাম, জিজ্ঞেস করা হয়েছে যে আপনার কাছে কি ওনার পদত্যাগপত্র আছে, উনি বলছে আমার কাছে নাই। তো রাষ্ট্রপতির অফিসে তো এই যে এইসব সিদ্ধান্ত, রেকর্ড কিপিং অফিস তো রাষ্ট্রপতির অফিস না। যাই হোক, আমি যে কথাটা আমি এইভাবে কনক্লুশন করতে চেয়েছিলাম, এই যে জুলাই সনদ যেটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করেছেন, এখানে সরকার আর বিরোধী দলের মধ্যে ফারাকটা কোথায় জানেন? চিন্তা এবং বিশ্বাসে এবং কর্মে। সেটা হলো জুলাই সনদে বলা আছে সংবিধান সংশোধন সাপেক্ষে 6টি সংস্কার, যেটা জন্য ঐক্যমত্যে পৌঁছেছে 33টি রাজনৈতিক দল, 2-1টা ডিসেন্ট দেওয়া ছাড়া। তারা সর্বপ্রথম সংবিধান সংশোধন করবে, সংশোধনের পরে তারা বাকি সংস্কারে যাবে। আর আজকে এই জুলাই সনদের প্রস্তাবনাকে ওনারা আইন মনে করছে, ওনারা মনে করছে যে দেশে কোনো সংবিধান এখন আর নাই, জুলাই সনদই সংবিধান। যে আমি শিশির মনির আপনার কাছ থেকে এর উত্তরটাই জানতে চাবো। নিশ্চয়ই আমরা এটা মনে করি নাই, আমরা তো এত বোকা না, আমরা তো আইন কানুন পড়েই বড় হয়েছি, তাই না? আমরা এটাকে মনে করি নাই। আমার লানের সিনিয়র ফ্রেন্ড ওই বইটার শেষের দিকে দেখেন, একটা জুলাই যে বইটা উনি বারবার দেখাচ্ছেন, ওই বইয়ের শেষের দিকে দেখেন রাষ্ট্রপতির আদেশ আছে, জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। বিএনপি একটা সেটেল ম্যাটারকে আনসেটেল করেছে, এই জন্য বিএনপিকে আর বিশ্বাস করি না আমরা। কি সেটেল ম্যাটারকে আনসেটেল করেছে জানেন? কথা ছিল গণভোট হবে, গণভোটে হা হবে। ওই আইনের 7 নম্বর ধারায় বলা আছে গণভোটে যদি হা হয় তাহলে 2টা, একটা পার্লামেন্ট হবে, একটা সংবিধান সংস্কার পরিষদ হবে। 8-এ বলা আছে তারা শপথ গ্রহণ করবে, 9-এ বলা আছে তারা কিভাবে শপথ গ্রহণ করবে, 10-এ বলা আছে কিভাবে ওই সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হবে। আইনটা মানছেন না কেন? এটা কি আইন হয়েছে? আইন, জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। এই যে অহংকার, এই যে মেজরিটির জোরে মাইনরিটি
দেশের আইনকে ভুলুণ্ঠিত করা, এই অহংকার ডেমোক্রেসিতে থাকতে নেই। একটা কার্যকর আইনকে কোনো আদালত অসাংবিধানিক ডিক্লেয়ার করার আগে, হু আর ইউ দ্য গভর্নমেন্ট? You, the government, is declaring this law unconstitutional. What? What basis? Did any court, competent court of Bangladesh, or any Supreme Court, or any bench of the High Court Division declare this law unconstitutional? রাষ্ট্রপতির এখতিয়ার আছে কি না? Can you decide it? It has to be decided by the court. কোর্ট ডিসাইড করলো না, কোর্ট কোনো সিদ্ধান্ত দিল না। যখন চিঠি দেওয়া হলো যে 2টা শপথ নেবেন আপনারা, একটা নিলেন আরেকটা ডিক্লাইন করলেন, তখনও তো সেকশন 10 আছে, তখনও তো সেকশন 7 আছে, তখনও তো সেকশন 8 আছে, তখনও তো সেকশন 9 আছে। এইটাকে আমরা বলছি দিস ইজ ডেঞ্জারাস মুভ। কিন্তু এই আদেশটা By কি the মানতে brute বাধ্য measure. কিনা আমি জাস্ট Of এই course. প্রশ্নটি রাখতে চাই। অফকোর্স, জুলাই জাতীয়, আপনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালিত হয়? 1973 অর্ডার, আরপিও আসেন, আরপিও অর্ডার না? এখন তারা বলছেন যে এই অর্ডার দেওয়ার টাইম শেষ হয়ে গেছে, আর দিতে পারবে না, শুধু আপৎকালীন সময় দিতে পারতো, এখন আর দিতে পারবে না। কেন? বিগত 1.5 বছরকে আপৎকালীন মনে হয় নাই? বিগত 1.5 বছরকে মনে হয় নাই যে সংবিধানের সীমার মধ্যে বাইরে আমরা চলে গেছি? বিগত 1.5 বছর এটা মনে হয় নাই যারা অ্যাটর্নি জেনারেল কিভাবে অ্যাপয়েন্টেড হলেন, সংবিধানের ভিতরে না বাইরে? বেগম খালেদা জিয়া মুক্তি পেলেন কি করে, সংবিধানের ভিতরে না বাইরে? অন্তর্বর্তীকালীন সংবিধান কিভাবে গঠিত হলো সরকার, ভিতরে না বাইরে? সংসদ ভেঙে দিল যে কায়দায়, ভিতরে না বাইরে? এবং আমি আপনাকে হিসাব করে দেখাতে পারবো 54 আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন ওয়ার অটোমেটিক্যালি সাসপেন্ডেড, ইনঅপারেটিভ। কারণ যেহেতু ডিসরাপশন হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, বিপ্লবকে আইন মেনে হয়? পৃথিবীর একটা বিপ্লব কেউ দেখাতে পারবে যে আইন মেনে হয়েছে? আপনি বলশেবিক বিপ্লবে যান, ইরানের রিভলিউশন যান, মিশরে যান, আমাদের দেশে 71-এ যান, এগুলো আইন মেনে হয়েছে? তাহলে 8 তারিখে কেন অন্তর্বর্তী সরকার আইন মেনে শপথ নিল, সংবিধান মেনে কেন শপথ নিল? নেয়নি কিন্তু, এটা কিন্তু হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে। আমি জানি না এই লেটেস্ট ইনফরমেশন আমাদের কাছে ক্লিয়ার কিনা। এই 106-এর এই শপথনামাটা চ্যালেঞ্জ করে সিনিয়র অ্যাডভোকেট মিস্টার মোহসিন রশিদ ফাইল্ড এ রিট পিটিশন। হাইকোর্ট ডিভিশন সামারিলি রিজেক্টেড ইট উইথ দি ফাইন্ডিং যে দিস গভর্নমেন্টের বেসিস হলো উইল অফ দ্য পিপল। এই উইল অফ দ্য পিপল, এটার বিরুদ্ধে সিপি হয়েছে সুপ্রিম কোর্টে। আমরা আর্গিউ করেছি দিনের পর দিন। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা সিপি ডিসমিস করে দিয়েছে। তার মানে কি? এই কোর্টে এই সরকারের বেসিস কি? উইল অফ দ্য পিপল। উইল অফ দ্য পিপলটা কিভাবে এক্সপ্রেস হয়েছে? বাই রেভলিউশন, বাই জুলাই মাস আপসার্জ। এখন এসে সব কিছুকে তছনছ করে দিয়ে আমার লার্নেড ফ্রেন্ডরা জুলাই সনদ তো তারা মানতে চাচ্ছে, তারা যেটা প্রশ্ন মানতে রাখছে চাচ্ছে? যে মানতে চাচ্ছে না তো। বাস্তবায়ন মানতে এটা চায় না তো। বিএনপি বলছে যে তারা মানছে। জুলাই কি মানছে? জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তো মানছে না, জুলাই সনদ মানছে। সনদ তো সবাই মানছে। সনদটা কি করে বাস্তবায়ন হবে? একটা আদেশ হয়েছে না, একটা প্রক্রিয়ার কথা বলা আছে না, সেটেলড আছে না? সেটা এই সেটেলটাকে আনসেটেল করছেন তো। বিতর্ক তো এইখানে ডেভেলপ করে। আমি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আপনার কাছে আসতে চাই। এই অ্যাডভোকেট শিশির মনির অনেকগুলো কথা বললেন, সেখান থেকে আপনার এই যে অনেকের একটা সুর দেখতে পাচ্ছি আমরা এই অধিবেশন শুরু হওয়ার পর থেকেই, এটি আসলে কোথায় যাবে? ঐক্যমত্যে পৌঁছানো কি সম্ভব বা সমাধান হবে কিনা? দেখুন, জাতীয় সংসদে একটি বিরোধী দল থাকা হলো দেশের মানুষের জন্য, যারা গণতন্ত্র প্রিয় মানুষ, তাদের জন্য এগুলো আশীর্বাদ। সংসদে যদি বিরোধী দল সরকারের সাথে একই সুরে, যেমন আওয়ামী লীগ শাসন আমলে ডোমেস্টিক বিরোধী দল ছিল, আসামা আব্দুর রবকে দিয়ে একবার বানাইলো, সরকার যা বলতো তারই সাপ্লিমেন্টারি ছিলেন বিরোধী দল। আওয়ামী লীগ গত 13 বছরে আপনি লাগবেন জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদের বিরোধী দল একই সুরে। সুতরাং সংসদে বিরোধী দলের বিরোধিতা হলো একটা স্বাস্থ্যসম্মত অভয়ব বা অ্যাটমসফিয়ার তৈরি করার একটা মাধ্যম। এতে আমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। ওনাদের দায়িত্বই এটা ভীতিকর কিছু না, বরং এটা স্বাস্থ্যকর একটা বিষয়। এবার আমি আপনাকে যে কথাগুলো খুব সংক্ষেপে উত্তর দিই, সময় তো আপনি বেঁধে দিয়েছেন। আমাদের নির্বাচন কি জুলাই সনদ অনুসারে হয়েছে নাকি সংবিধান অনুসারে হয়েছে? 123-এ সংসদ নাই, নির্বাচন দিয়েছে। 148-এ আপনি ওত পড়েছেন সংসদ সদস্য হিসেবে। আপনি কি সংসদ সদস্য কি জুলাই সনদে পড়েছেন? সংস্কার কমিশন তো এখন পর্যন্ত কোনো কার্যক্রমই শুরু করেনি। আপনার সর্বপ্রথম জুলাই সনদ বাস্তবায়ন করার সর্বপ্রথম শর্তটা হলো সংবিধান
সংশোধন করতে হবে, তারপরে বাকিগুলা করবেন আপনি। সংবিধান সংশোধন করার আগে আপনি তো সংস্কার পরিষদের স্ট্যাটাসই আর্ন করতেছেন না। এখন হোমিওপ্যাথি ওষুধ খেলেন 3 পুরিয়া, আর তার সঙ্গে ডিস্টিল ওয়াটার নিলেন 4 বোতল। ওনাদের তো জুলাই সনদের ওত পড়াটা আমাদের কাছে ওই রকম মনে হয়েছে। এর পরের ট্রাফে দেখেন, আমি বারবার বলছি, আবারও বলছি, প্রেসিডেন্সিয়াল অর্ডার ইজ নট এ ল। It has got no bindings upon anybody, nor even upon the parliament. এই প্রেসিডেন্সিয়াল অর্ডার উনি ঢাকা ইউনিভার্সিটির অধ্যাদেশ 1973 পরে আমাদের দেশে কোনো অধ্যাদেশ, আই মিন প্রেসিডেন্সিয়াল অর্ডার, আর কখনো আইনে কোনো রূপান্তরিত হওয়ার কোনো সুযোগই আমাদের সংবিধানে আর নাই। আপনি কি বুঝেছেন আমার কথাটা? জি। তাইলে বিষয়টা কি দাঁড়াইলো, যে জুলাই সনদ এখন পর্যন্ত আইন হয় নাই। সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদকে যে অংশটুকু ঐক্যমত্য পৌঁছেছে, এবং ইতিমধ্যে দেখেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য পার্লামেন্টের বিরোধী দল এবং সরকার 2 দল মিলে একটি সর্বদলীয় বিশেষ সংসদীয় কমিটি গঠনের ইতিমধ্যে একটা প্রস্তাব দিয়েছে। তারপর আমি শেষ করে দিচ্ছি, দেখেন এরপর কি বলছেন, জামাত রাজনীতি করছে। আসলে জামাতের কাজটা হচ্ছে কি, তারা জুলাই সনদটাকে তারা বুঝাতে চাচ্ছে মানুষের কাছে যে জুলাই সনদটাই এখন আইন, এই দেশে সংবিধান নাই, আর এই সংবিধানের সঙ্গে জামাতের একটা পূর্ব শত্রুতা। আপনি দেখেন, আমি একটা কথা খুব এখানে আমি এটা শেষ করে দিয়ে যাচ্ছি। আপনি দেখেন, আজকের মাননীয় বিরোধী দল শহীদ মিনারে গেলেন, তারা ওইখানে গিয়ে বলে আমরা রাষ্ট্রীয় শিষ্টাচার পালনে আসছি। আপনার সাবার স্মৃতিসৌধে গেলেন, আপনি দেখেন জামাত তার অবস্থান থেকে কিন্তু নড়ছে না। সেই স্বাধীনতা যুদ্ধের সময় তাদের যে ভূমিকা ছিল, আজকের ভূমিকা কি বলছে, রাষ্ট্রীয় শিষ্টাচারের প্রতিপালনের অর্থে আমরা এখানে আসছি। তার মানে জামাত আজও সেই ভাষা আন্দোলনকে ওন করে না। জামাত এখনো, আমি একটু এই উত্তরটি অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আপনার কাছে জানতে চাচ্ছি। জি, আমার 3 মিনিট কিন্তু শেষ করতে পারিনি। জি, বলুন। কথাটা বুঝছেন তো? তাইলে আমাকে কি আর পরে আবার আপনি দিবেন সময় একটু, তাইলে আমি ওনাকে দিয়ে দেব। আর সময় দিতে পারছি না, তাইলে আমি একদম ছোট করে আমি আপনাকে যেটা বলি, অর্থাৎ সংবিধান মতে নির্বাচন হয়েছে, জুলাই সনদ মতে নির্বাচন হয় নাই। বিএনপি আইনসম্মতভাবে ওত পড়েছে, জামাত বাড়াবাড়ি করেছে। এরা রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকাতে চাচ্ছে এখন, এবং ঢুকিয়ে ফেলছে অলরেডি। একটা মানুষ বিভ্রান্ত হবে না। তো সেই জন্য আমি আপনাকে বলি, যেটা হচ্ছে সেটা হলো আপনার, আমাদের শেষ করতে হবে। আমি একটু শিশির মনির আপনার কথাটা, বাস্তবায়ন আদেশটা দেন গেজেটটা একটু কাইন্ডলি। জি, অবশ্যই। তারপর যে কথাটা বলছিলাম আপনি, যে গণভোট, যেটার কথা আমি এই কথাটাই মূলত আসতেছিলাম, গণভোট। গণভোটটা কি জন্য? রাজনৈতিক দল তো আগেই সম্মত হয়েছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। হ্যাঁ, সেখানে গণভোট দিয়ে তাদের উপরে আলাদা একটা চাপ দেওয়ার দরকার ছিল। জি, আমি দিচ্ছি। একই সাথে জানতে চাবো সংবিধানের সাথে জামাতের পূর্ব আমি সেটা বলবো। দেখেন, বলেছেন। সংবিধান আপনি প্রশ্ন করেছেন না যে নির্বাচন কি সংবিধান অনুসারে হয়েছে না সংবিধান অনুসারে? জুলাই সনদ এটা আনসার দিচ্ছে আইন। হয়েছে আমার কি? লাইনে সেটা দেখাতে জানতে পারবেন না বলুন, সংবিধানের আমি কোথায়, দেখাই। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন হয়েছে 123 তিনি দেখাইতে পারবেন না। 123 আমি আপনাকে আপনি দেখাচ্ছি, যা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের সংসদ নির্বাচন অর্থ এই আদেশ জারির অব্যবহিত পরে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচন। আমার লাইনে দেখা আপনি এরকম বলেন কিছু আছে কিনা? আমি দেখাই আপনাকে। 2 নম্বর হলো, একইভাবে এই আইনেই বলছে, কি বলছে 5-এ, এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা হবে। তাহলে জাতীয় সংসদ নির্বাচনের সংজ্ঞা পেলেন, গণভোট কিভাবে অনুষ্ঠিত হবে সেটার সংজ্ঞা পেলেন, এই আদেশ জারির অব্যবহিত পর হবে, এবং হলে কি হবে তার পাইলেন, গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে যথোপযুক্ত আইন প্রণয়ন করা হবে। এই আইনটা কি? গণভোট অধ্যাদেশ। এখন এসে কি বলছেন, গণভোট অধ্যাদেশ জারি হয়েছে, এই আদেশে অনুযায়ী সাধারণ নির্বাচনেরও অব্যবহিত পরে ঠিক হয়েছে, গণভোটও ঠিক হয়েছে একদিনে। এখন এসে বলছেন গণভোটের রেজাল্ট মানেন না, শুধু মানেন কি জাতীয় সংসদ নির্বাচন মানেন। তাহলে এই আদেশ মানছেন না ওনারা? এই আদেশ না মানলে সংসদ নির্বাচন কোথা থেকে পাবেন? 90 দিনের ভিতরে পার্লামেন্ট ভেঙে দিলে নির্বাচন হয়, কোথায় আছে? 90 দিনের ভিতরে পার্লামেন্ট ভেঙে দিলে নির্বাচন হয়েছে? একজন প্রশ্ন করেছেন না দর্শক, 90 দিনের ভিতরে নির্বাচন হবে। 123 অফ দ্য কনস্টিটিউশন, 123 অনুচ্ছেদে বলা আছে, যদি নিয়মিতভাবে ভেঙে যায় পার্লামেন্ট মেয়াদ উত্তীর্ণের কারণে, পরবর্তী 90 দিনের ভিতরে নির্বাচন হবে। মেয়াদ উত্তীর্ণ কারণে, অন্য কোনো কারণে ভেঙে যায়, তাহলে পূর্ববর্তী 90 দিনের ভিতরে নির্বাচন হবে। হয়েছে এগুলো কিছু? পাবেন কোথাও? কনস্টিটিউশনে কোথাও কোনো সমাধান পাবেন? সমাধান নাই দেখেই তো একটা রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে এই জিনিসটাকে লিগ্যাল ফাউন্ডেশন ক্রিয়েট করার জন্য একটা রোড ম্যাপ ঠিক করে আমরা এগিয়েছিলাম। নির্বাচনের পরেই বিএনপির পোল্টি মেরে দিচ্ছে।
পোল্ট্রি মেরে দিয়ে এখন আর বলে এটা আমরা আর মানবো না, এটা না মিলে তুমি সংবিধানের ভিতরে কোথায় সমাধান পাবে? বাইর করেন দেখি একটা সমাধান কোথায় আছে। এই উত্তরটা নিশ্চয়ই আপনার কাছ থেকে আমি দেখেন আপনি চাইবো। সংবিধান আর্টিকেল 123 তে আসেন, এই যে আপনি শুনুন, 123 পড়ি। হ্যাঁ পড়েন আপনি। এই যে দেখেন, সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে, ঠিক আছে, জি পড়ি। 123-3 আসেন আপনি দেখেন, মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবে পরবর্তী 90 দিন অথবা পূর্ববর্তী 90 দিন। উনি বলেন এরপর 90 দিনের মধ্যে নির্বাচন হইল না। এবার আর্টিকেল 7-এ আসেন। এই আর্টিকেল 7 অনুসারে আপনারা কি করলেন? দেখি 7 এ কি রাজনৈতিক আছে? দল আপনি ঐক্যমত্যে পুছলেন। দেখি না 7 এ কি আছে। দেখেন 7-এ দেখেন, এখানে বলা হলো আর্টিকেল 7-এ কি বলা আছে যে জনগণের অভিপ্রায়, এই যে দেখেন কি চমৎকার কথা, যে জনগণের আর্টিকেল শোনেন আপনি, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের এই ক্ষমতা প্রয়োগ কেবল সংবিধানের অধীনে, জনগণের অভিপ্রায় পরম অভিব্যক্তি রূপে জি এই দেশের সুপ্রিম ল হবে। তাইলে রাজনীতিবিদরা 10 সেকেন্ড দিবেন। এই সেকশন 7 অনুসারে কি করলেন? 23-এ সংযোগ, আমরা শেষ করতে 23-এ হবে। সংবিধান ভেঙে দিলেন। হ্যাঁ। 7-এ কি করলেন? 7 হইল রাজনীতিবিদরা জনগণের প্রতিনিধিত্ব করে। এই অভিপ্রায় দেখেন, এই অভিপ্রায় তারা কনসেনসাসে আদেশে কি বুঝলেন। বলছে? আমার বক্তব্য একদম পরিষ্কার। ব্যাপার হয়েছে যত এখন পর্যন্ত জুলাই সনদ আইনে রূপ নেয়নি, যতক্ষণ পর্যন্ত আইনে রূপ না নিবে, জি। যতক্ষণ পর্যন্ত আমি- সংবিধান আমাকে 5 সংশোধন সেকেন্ড, হবে না, আমাকে 5 সেকেন্ড দেন এবার, ঠিক আছে? এটাকে কোনোভাবেই এই জুলাই আদেশে সনদকে দেখেন, এই শুনেন, আদেশের আমি- শুরুতে কি বলা আমি- আছে? আমি 10 শুনেন, আমি আপনাকে আবারও বলছি, জি জুলাই আমার শেষ করতে সময় হবে তো। শেষ জুলাই করতে হবে। সনদকে যারা আচ্ছা, আপনি এখন শেষ করছেন না কেন? সংবিধানে- আমাকে আপনি- দিচ্ছেন না। আপনি- না, আপনি- জুলাই সনদকে যা- আমি শেষ ছাত্র করে দিচ্ছি। জনতার জুলাই সফল সনদকে গণ যখন অভ্যুত্থানের ওনারা- মাধ্যমে ওনারা কিন্তু রাষ্ট্রদ্রোহী আমাকে কথাটা আচরণ বলতে করছে। দিচ্ছেন না তো আপনি। আচ্ছা আমি এই উত্তরটি আমি বুঝেছেন? 10 সেকেন্ড আমি 10 সেকেন্ড আমাকে দেন। জি দেখেন, এই কথা এখানে বলেই আদেশ জারি হয়েছে। এই আদেশ তো ছাত্র আইন না। জনতার, আমার কথা শুনেন, আমি তো ছাত্র সুপ্রিম লর কথা বলছি। আপনি আমার কথা বলতে দিচ্ছেন না তো। না, না, উনি যে আইন না, ছাত্র সেটাকে পড়ে জনতার শোনাচ্ছেন। সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম অভ্যুত্থান ক্ষমতা দেখেন, একটু আগে ও কিন্তু বিপ্লব বলছিলেন। অভিপ্রায়ের ভিত্তিতে তাহলে সে খেয়াল করেছেন তো? অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি অসংখ্য করেন। ধন্যবাদ দেখুন, আপনাদের দেখুন, দুজনকে এবং দেখুন, কৃতজ্ঞতা কেন প্রকাশ বলছি? করছি। আমি সংবিধান- দর্শক আজকের মতো এখানেই নির্বাচন শেষ হলো করছি। সংবিধানে। স্বাধীন আর সংলাপ ওনারা- নিশ্চয়ই পরবর্তী শুনেন, সপ্তাহে আবারও ওনারা আসবো। সংবিধানের সাথে সে পর্যন্ত শতক সুস্থ থাকুন, করতেছে। ভালো থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। Thank you.